জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। উখিয়ার লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মানবেতর জীবন স্বচক্ষে দেখেন অ্যান্টোনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের আশ্রয়ে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। জানান তাদের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে। রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায় উল্লেখ করে গুতেরেস বলেন, মিয়ানমার তাদের পুনর্বাসন আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এ সমস্যার সমাধানে জাতিসংঘ সবকিছু করবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারের পূর্বে প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গারা আগামী বছরের রোজার ঈদের যাতে তাদের পৈতৃক ভিটায় করতে পারে সরকার সে চেষ্টাই করবে। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের তো বোঝাগোনো যোগ্যই অন্যরাও নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছম আর ক্ষমতা আরাতে আছে আনা পাইছম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মোনাজাত করি আজিয়া ইউনিট দিয়ে বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ তো ফাইতান্ন সাম্যর ঈদ যেন ওনারা নিজের বাড়ির জায়গায় ঈদ করিতে পারেন। I met and spoke with many of you today and was inspired by your courage and moved by your determination. Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland, and returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis. এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কক্সবাজারে বিমানবন্দরে অবতরণের পর আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ঘুরে দেখেন দেশের দীর্ঘতম রানওয়ে। শুক্রবার দুপুরে বাংলাদেশি বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন জাতিসংঘের মহাসচিব। পরে খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় আশ্রয়নের ঘর বন্টনের স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানকে এ সময় বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর আগে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে নিজ কার্যালয়ে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে বৈঠক করেন তারা। এই সময় রোহিঙ্গা সমস্যা সহ বাংলাদেশের নানা বিষয়ে সমালোচনা হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক প্রধান ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মাগুরায়। এর মাঝে পরিবারের সদস্যদের খোঁজ নিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয়রা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন আছিয়ার মা। শুক্রবার সকাল থেকে আছিয়ার বাড়িতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সমাজকর্মীরা। স্বজনদের সাথে কথা বলে দেন সহযোগিতার আশ্বাস। সে সাথে প্রয়োজনে আইন সংশোধন করে প্রকাশ্যে ফাঁসের দাবি তাদের। সান্ত্বনার ভাষা না থাকলেও পরিবারকে সমবেদনা জানাতে আসেন অনেকেই। অসচ্ছল এই পরিবারের পাশে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমার মনে যেরকম গলায় ফাঁস দিয়ে মারছে, ওরও যেন ফাঁসি দিয়ে মারে, তাও 2-1 বেলার ভিতর। আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর এই জিনিসগুলো দৃশ্যমান শাস্তি যদি একটা না হয়, তাহলে কিন্তু ধর্ষকরা দিনে দিনে এগুলো বাড়াতেই থাকবে। এদিকে ধর্ষণের ঘটনায় আছিয়ার মৃত্যুর একদিন না যেতেই দেশের আরও কয়েকটি জেলায় শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে দেশের 4 জেলায় আলাদা ধর্ষণের ঘটনায়
5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গেল 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়ে গেলে মঙ্গলবার রাতে শিশুটিকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানির পর মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে অভিযান চালিয়ে পাবনার বেড়া থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। এছাড়া মাদারীপুরের শিবচরে ক্লিনিকে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এমনকি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 8 বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশু আছিয়ার মৃত্যুতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, কফিন মিছিল ও গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সাধারণ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে হবিগঞ্জে গায়বানা জানাজা ও কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি কোর্ট মসজিদ থেকে সাইফুর রহমান টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় সকল ধর্ষণকারীর প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। নাটোরেও জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে শিশু আছিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। এদিকে বরিশালে জুম্মার নামাজের পর নগরের বিএম কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন। এছাড়া আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদ রাজশাহী মহানগর। বিকেলে নগরের সাহেব বাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জমায়েত করবে ইনকিলাব মঞ্চ। সকাল 11টায় শুরু হবে এই সমাবেশ। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মশাল মিছিল শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে রাত 10টায় শাহবাগে মিছিল শুরু হয়। বিকেল 3টা থেকে ইনকিলাব মঞ্চ জুলাই, শাপলা ও পিলখানা দৃশ্যমান বিচার, গণহত্যাকারীদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাহবাগীদের বিচার ও ধর্ষণের মামলা নিষ্পত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে গঠনের দাবিতে শাহবাগে জুলাই জনতার অবস্থান কর্মসূচি পালন করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, সরাসরি শাপলা চত্বরে গণহত্যার সাথে জড়িত লাকি আক্তাররা তারা এখন নারীর অধিকার নিয়ে কথা বলছে। তাই বুঝতে হবে এখানে রাষ্ট্রদ্রোহী কোনো ষড়যন্ত্র আছে। তাদের বিরুদ্ধে শনিবারের জুলাই জমায়েত কর্মসূচি বলেও জানান হাদি। আমরা দেখছি যে তারা সেনা কর্মকর্তারা যে খুন হয়েছিল তাদেরকে যে হত্যা কর্মকর্তাদের হত্যার সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের যখন জুলাই গণহত্যার বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, আয়নাঘরের বিচার চাই, তখন কেন জাতিসংঘের মহাসচিব দেশে থাকা অবস্থায় আরো 10টা-12টা সংগঠনের নাম দিয়ে ধর্ষণ বিরোধী সমাবেশ করতে হবে? আমরা বাংলাদেশের কাছে জানতে চাই। সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই সমাবেশের সামনে থাকবে লাকি আক্তার। এটা কি গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ? শিশু আছিয়ার তনু সহ সব ধরনের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একই দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতের আমির বলেন, শুধু মানুষের মন্দ দিক নয়, ভালো দিকগুলো তুলে ধরতে হবে। আছিয়ার বিচার নিশ্চিতে সবাই এক অভিন্ন হবে উল্লেখ করে গণমাধ্যমকেও ভূমিকা রাখার আহ্বান তার। অন্যদিকে মির্জা আব্বাস বলেন, শুধু ধর্ষণের বিচার নয়, দেশের মর্মান্তিক সব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এ সময় সুবিধাভোগী সাংবাদিক না হয়ে সুষ্ঠু সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। এই বাংলাদেশে তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরো মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে। কখনো 1500 কোটি টাকা, কখনো 100 কোটি টাকার কথা কেন শুনি আমরা?
তারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, আপনারা মেহরবানি করে অন্য কার ক্ষেত্রে কি করবেন না করবেন, আমাদের ক্ষেত্রে করবেন। আমরা ভুলের ঊর্ধ্বে নই, ব্যক্তি কিংবা সমষ্টি, ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতা সংস্কৃতি রেশে এখনও দেশে নারী নির্যাতনের মতো অপরাধ ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ এই বিভিন্ন অপরাধে যারা পার পেয়ে যাচ্ছে তাদের বিচার দ্রুত অন্তর্বর্তী সরকারের করতে হবে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা হ্রাস পেতে থাকবে। এ সময় দেশ জুড়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলায় জেলায় বিএনপির আইনি ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান ঘটাবে, একটি শান্তি, স্বস্তি এবং নিরাপদ আমাদের এই সমাজ নিশ্চিত করার জন্য। শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবেই পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত আনা হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সময়মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথাই শেখ হাসিনা দেশ পরিচালনা করছিল অভিযোগ করে সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতে বসে ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলতে বেপরোয়া হয়েছে পতিত স্বৈরাচারী শক্তি। সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। বিরোধী দলগুলি যারা আন্দোলনের রাজপথে ছিল তাদের ভিতরে মতভেদ সৃষ্টি করে আপনার সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্নভাবে আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সরকারকে বিপদে নেওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে। তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসাম সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। এদিকে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সিলেটে জামায়াতের ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। আল্লাহকে ভয় করা লোক চুরি করতে পারে না, মিথ্যা করতে পারে না, দর্শন করতে পারে না, হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করতে পারে না, নিহত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে না, যার অন্তরে খোদার ভয়, আল্লাহর ভয় থাকে। একজন তাকওয়াবান ব্যক্তি খাদ্যে ভেজাল দিতে পারে না, হারাম খেতে পারে না, ওজনে কম দিতে পারে না, অপশাসন লুটপাট করে পরের হক নষ্ট করতে পারে না, জাহান্নামের ভয় যদি তার অন্তরে থাকে, সেই তাকওয়া ভিত্তিক সমাজ বাংলাদেশে গড়ার জন্য আমরা চেষ্টা করছি। দেশব্যাপী নারী শিশু হত্যাকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ও নৃত্যশিল্পী ফাউন্ডেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মৌন মিছিল শুরু করে সংগঠন দুইটি। এরপর প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে মিছিল শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ তৈরির আহ্বান জানান।
ধর্ষণ প্রতিরোধ ও জড়িতদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বাদু জুমা বাইতুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, প্রচলিত আইনের মাধ্যমে মাগুরার আছিয়ার মতো নারী নির্যাতন কমবে না। ধর্মীয় আইন প্রতিষ্ঠা হলে দেশে ধর্ষণ নির্মূল হবে বলে দাবি করেন বক্তারা। শাহবাগে পুলিশের উপর হামলা জড়িতদের শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা। হবে না। ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই। ধর্ষণের 1000টা আয়োজন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না, এটা সম্ভব না। এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে। প্রয়োজনীয় সংস্কারের পরেই সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। রাজধানীর কারওয়ান বাজার টিসিবি অডিটোরিয়াম ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে তিনি বলেন, নির্বাচনে জনগণের আশার প্রতিফলন ঘটাতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, তবে এর আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। দেশ জুড়ে বেড়ে যাওয়া ধর্ষণ ও রাহাজানি বন্ধে ইসলামী শাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। অপরাধীদের প্রকাশ্য শাস্তি নিশ্চিতের মাধ্যমে অপরাধ কমবে বলেও মন্তব্য করেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ। এই ধর্ষণ, চুরি, ডাকাতি, লুট, তলাশ, খুন, খারাপি এটা থাকবে না যদি কোরআনী শাসন থাকে। আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূসও বলতেছে এই যে জেনার ব্যাপারে, ব্যভিচার, ধর্ষণের ব্যাপারে কোরআনী আইন হওয়া দরকার। তাহলে লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে শিখবে যে এই অন্যায় কাজ আমি যদি ধর্ষণ করি আমারও এই সংসার হবে, আমারও দৌড়া হবে, আমারও ফাঁসি হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সন্ধ্যায় বরিশাল ক্লাবে এক ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি জানান, রোহিঙ্গাদের উপর অত্যাচারের জন্য বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়েছিল, তবে তাদের নিজ দেশে ফেরাতে জাতিসংঘের সাহায্য দরকার। 5ই আগস্টের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইফতারে ইসলামী আন্দোলন বরিশাল মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল কর্মী অংশ নেন। রোহিঙ্গারা তাদের উপরে যে জুলুম করেছিল, আমরা বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এটা আমরা মানবতা দিয়ে দেখিয়েছি, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আপনারাও তাদের এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, তাদেরকে আবার সুন্দরভাবে প্রত্যাবর্তনের জন্য এই ব্যাপারটা মহাসচিব সহ সকলকে আহ্বান জানাবো, এটা গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি রেল কর্তৃপক্ষের। যাত্রীদের অনলাইনে টিকিট কাটা নির্বিঘ্ন করতে এবার সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। আর দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। আজ যাত্রীদের দেয়া হচ্ছে 24 মার্চের টিকিট। পর্যায়ক্রমে আগামী 20 মার্চ বিক্রি করা হবে 30 মার্চের টিকিট। এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম, চাঁদপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ রুটের 2 জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামী 17 মার্চ থেকে। আন্তনগর ট্রেন এবং স্পেশাল মিলে চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিন অনলাইনে প্রায় 17,000 টিকিট দেওয়া হচ্ছে। গাজীপুরে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন, তবে মারাত্মকভাবে আহত হলেও সারেননি ছিনতাইকারীকে। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে গাজীপুর একটি এলাকায় অভিযানে যায় পুলিশের পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এলোপাতাড়ি ছুরিকাঘাতে কনস্টেবল মোস্তাককে আহত করে, তবুও ছাড়েনি ছিনতাইকারী মনিরকে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। 3 জন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। সে তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায় হচ্ছে।
তারা তিনজন যখন মাদক ব্যবসায়ী দুজনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে দেশের সব নদ নদী ও খাল দখল দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, নোংর ট্রাস্ট সহ নদী ও পরিবেশবাদী 21টি সামাজিক সংগঠন। মানববন্ধন শেষে সংগঠনের সদস্যরা বুড়িগঙ্গা নদী সরজমিনে পরিদর্শন করেন। এই সময় বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবির জাতীয় নদী রক্ষা কমিশনকে পুনর্গঠন করে হাইকোর্টের নির্দেশের আলোকে দেশের সব নদী, বিল, হাওর এবং জলাশয়ের অভিভাবক হিসাবে দায়িত্ব দেওয়ার দাবি জানান। এছাড়া সব দখলদারদের তালিকা হালনাগাদ করে প্রকাশ করা ও দখল হয়ে যাওয়া নদীগুলোকে দখলমুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। বুড়িগঙ্গাকে আমাদের মনে হয়েছে একটা হলো ভাগাড়ে পরিণত হয়েছে, যে যেরকম ভাবে পারে তার যত উচ্ছিষ্ট পদার্থগুলো আজকে আর বুড়িগঙ্গার মধ্যে ফেলানো হচ্ছে। আমরা দুই পারে দেখলাম কেমন দূষণের পরিস্থিতি, কেমন এখানে বর্জ্য পড়ছে কতগুলো জায়গা থেকে, এবং দখলের যে প্রক্রিয়া এবং বিআইডব্লিউটি এর যে নদী রক্ষার যে রিটার্নিং ওয়াল, এরকম আরও যে কাজগুলো চলছে নদীকে কেন্দ্র করে, সেসব আজকে দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রাজধানী ধানমন্ডির গ্রিন রোডে নিজ বাসভবন সংলগ্ন আল আকসা মসজিদে সকাল 11টার দিকে প্রথম জানাজা ও ধানমন্ডির ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। গত 6 মার্চ ঢাকা ক্লাবে ইফতার কেনার জন্য গেলে হঠাৎ পড়ে যায়। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রায় 1 সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় অধ্যাপক আরিফিন সিদ্দিকের বয়স হয়েছিল প্রায় 71 বছর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার 24তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক অর্থনীতিবিদ ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি। শুক্রবার রাজধানীর অটোয়ার রুডি হলে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ। এর মধ্য দিয়ে নতুন কাণ্ডারি পেল কানাডা। অর্থনৈতিক সংকট থেকে কানাডাকে টেনে তোলাই হবে নতুন প্রধানমন্ত্রীর বড় চ্যালেঞ্জ। ক্ষমতা গ্রহণের আগ থেকেই মার্কিন শুল্ক নীতির কড়া সমালোচনা করে আসছেন তিনি। এর আগে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার জায়গাতে স্থলাভিষিক্ত হয়েছেন 59 বছর বয়সী মার্ক কার্নি। ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত 30 দিনের সামরিক বিরতির প্রস্তাবে সমর্থন দিয়েছেন পুতিন। চুক্তিতে স্বাক্ষরের আগে বেশ কিছু বিষয়ে আলোচনা প্রয়োজন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। দাবি করেন দুই দেশের মধ্যে দ্বন্দ্বের শেকড় উপড়ে ফেলতে না পারলে এই প্রস্তাব চিরস্থায়ী শাস্তি ফেরাতে পারবে না। অবশ্য যুদ্ধবিরতি চুক্তিতে সইয়ের জন্য বেশ কিছু শর্ত জুড়ে দেন পুতিন। এছাড়াও ইউক্রেন ইস্যুতে মনোযোগ দেয় ট্রাম্পকে ধন্যবাদ দেন তিনি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রত্যাখ্যানের কথা ভাবছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের ভয়ে বাধ্য হয়ে পরিকল্পনা পরিবর্তন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 5 বছর নির্ধারণ করে অস্থায়ী সংবিধানে সই করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জানান, সংবিধানটি সিরিয়ার জন্য নতুন ইতিহাসের সূচনা করবে, যেখানে নিপীড়কের ন্যায়ের সঙ্গে প্রতিস্থাপন করা হবে। তবে পূর্বসূরি বাশার আল আসাদের সময়কার বেশ কিছু ধারা বলবৎ রেখেছে আহমদ আল শারা, যেমন সরকার প্রধানকে মুসলিম হতে হবে কিংবা আইনের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে ইসলামী আইনশাস্ত্র। এছাড়াও সংবিধান অনুযায়ী নির্বাহী ক্ষমতা শুধুমাত্র প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। জরুরি ভিত্তিতে যাত্রীদের বিমান থেকে নিরাপদে বের করে আনা হয়।
এয়ারলাইন্সের বোয়িং 737-800 মডেলের এই বিমানটিতে 172 যাত্রী ও 6 জন ক্রু ছিল। বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরে অবতরণের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়ার কারণে বিমান থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, উড়ন্ত অবস্থায় ইঞ্জিনের কাঁপুনি হওয়ায় জরুরি ভিত্তিতে বিমানটি ডেনভার বিমানবন্দরে অবতরণ করা হয়। রঙের উৎসবে দোলের পরশ লেগেছে দক্ষিণ এশিয়ার নানা দেশে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব উদযাপনে অন্যান্য দেশের পাশাপাশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানেও মেতেছে সনাতনীরা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সবচেয়ে বড় শহর করাচির সামিয়া নারায়ণ মন্দির প্রাঙ্গণে দোল উপলক্ষে রং খেলেছেন সনাতন ধর্মাবলম্বীরা। 500-র বেশি হিন্দু ধর্মাবলম্বী এবার করাচির দোলযাত্রা উৎসবে অংশ নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির মাত্র 3% হিন্দু। তবুও হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ মেলবন্ধন এই ধরনের উৎসবকে টিকিয়ে রেখেছে বলে দাবি মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তদের। অন্যদিকে দোলযাত্রা উপলক্ষে রঙের উৎসবে মেতেছে ভারতবাসী। কলকাতা থেকে রানাশনি অলিগলি থেকে মহাসড়ক রাঙা আবিরের বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। এবার খেলার প্রসঙ্গ। চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে একটি টি-20 সিরিজ খেলার পরিকল্পনা করছে বিসিবি, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস। বিসিবির এক কর্তা ওয়েবসাইটটিকে জানিয়েছেন, ইতোমধ্যে দুই দলের স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাছাড়া 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 3 ম্যাচের সিরিজ খেলতে পারে বাংলাদেশ আফগানিস্তান। সিরিজটি অক্টোবরের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তারিখ 2 থেকে 12 অক্টোবর। এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেও গেল বছর সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। 2025 আইপিএল শুরু হওয়ার আগে বড় ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। তারকা পেসার জসপ্রীত বুমরাহকে প্রথম কয়েকটি ম্যাচে পাবে না দলটি। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। জানা গেছে, চোটে থাকা বুমরাহ পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলছে। তিনি এখনও পুরো ফিট নন। এপ্রিলের শুরুর দিকে মুম্বাই স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা আছে তার। এদিকে মার্চে মুম্বাই ইন্ডিয়ান্সের 3টি ম্যাচ আছে। স্বাভাবিকভাবেই সেই ম্যাচগুলোতে বুমরাহকে পাওয়া যাবে না বলেও দাবি ক্রিকইনফোর। ডানহাতি এই পেসার বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে মেডিকেল টিমের কাছ থেকে ছাড়পত্র পাননি, যার কারণে এখনও মুম্বাই ক্যাম্পে যোগ দিতে পারেননি। এরই মধ্যে বোলিং শুরু করলেও পূর্ণ শক্তিতে বল করছেন না বুমরাহ। তবে এই পেসারের চোট নিয়ে ধীরে চলো নীতিতে আছে বিসিসিআই। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এর আগে লোকেশ রাহুলকে প্রস্তাব দেওয়া হলে গ্রহণ করেননি তিনি। 2019 সালে দিল্লিতে যোগ দেওয়া অক্ষর এখন পর্যন্ত 82 ম্যাচ খেলেছেন দলের পক্ষে। নিলামে ঋষভ পন্থ লখনৌ সুপার জায়ান্টসে যোগ দিলে তার স্থলাভিষিক্ত হলেন এই বাঁহাতি। 2024 মৌসুমে এখন পর্যন্ত পন্থের নিষেধাজ্ঞায় মাত্র 1 ম্যাচ অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হয় অক্ষরের। তবে ঘরোয়া সৈয়দ মুস্তাক আলী ও বিজয় হাজারে ট্রফির নেতৃত্ব দিয়েছেন অক্ষর। মেগা নিলামের আগে দিল্লির 16.5 কোটি রুপিতে ধরে রাখে এই অলরাউন্ডারকে। 2014 সালে অভিষেকের পর 150 আইপিএল ম্যাচে 1653 রান ও 123 উইকেট আছে এই বাঁহাতির ঝুলিতে। 24 মার্চ বিশাখাপত্তনমে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ভারত ম্যাচকে সামনে রেখে সৌদিতে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ কেটেছে বাংলাদেশ ফুটবল দলের, এমনটাই বলছেন সহকারী কোচ হাসান আল মামুন। আর প্রথমবার ক্যাম্পে ডাক পাওয়া আরিফ হোসেন জানালেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে, এই মাইক্রো সাইকেলটা মূলত যাচ্ছে মূলত, এবং এটাতে আমরা এই আজকের যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব,
এ নিয়ে আমাদের ক্লাস হয়েছে। ন্যাশনাল টিমের তো আলাদা, ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার, ইনশাল্লাহ ট্রাই করতেছি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv. এখন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।